আপনারা শুনছেন আজকের চৈত্রী অডিওর বিশেষ গল্প মৌসুমী প্রামাণিকের কলমে প্রথম প্রেম। আজ আপনাদের একটি প্রেমের গল্প শোনাব। একটি 16 বছরের মেয়ের প্রথম প্রেমে পড়ার গল্প। মেয়েটির জন্ম, বড় হয়ে ওঠা, স্কুলে যাওয়া সব কিছুই হয়েছে ওই উত্তর কলকাতার এগোগলির একটি বাড়িতে, যেখানে লম্বা লম্বা গারদের মতো জানালা, যেই জানালা দিয়ে অন্য বাড়ির বেডরুমে কি হচ্ছে সেটা দেখা যায়। যে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে অন্য বাড়ির বারান্দায় খবরের কাগজ সহজেই ছড়িয়ে দেওয়া যায়। যে বাড়ির উনুনের ধোঁয়া পাশাপাশি বাড়ির লোকেরা খেয়ে কাশতে বাধ্য হয়। একটি বাড়িতে কি হতো তা আর 5টা বাড়ির লোকের অজানা থাকতো না। স্বভাবতই এইসব বাড়িতে ছেলেমেয়েরা বড়দের করা শাসনের মধ্যেই বড় হয়ে উঠত। এমনিতেও তখন মোবাইল, ইন্টারনেট কিছুই ছিল না। এমনকি ল্যান্ডফোনও সব বাড়িতে ছিল। তখন চিঠি, টেলিগ্রামে খবর আসতো। যদি কেউ প্রেম করত সেটাও চিঠির মাধ্যমে, বন্ধ সুগন্ধি খামে, তাই সকলের পক্ষে জানা সম্ভব হতো না। এই রকম এক পরিবেশে মাধ্যমিক পরীক্ষা দিয়ে স্টার মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছিল মিঠু। মিঠুর ভালো নাম হলো সায়ন্তনী। মিঠু ও টুকটুকি দুই বোন। তবুও ওদের দুজনের মধ্যে ভাব তো ছিলই না, বরং হিংসা দেবী সর্বদা বিরাজমান করতেন ওদের সংসারে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী বাবা প্রিয়তোষের প্রিয় ছিল মিঠু, আর মা অঞ্জনার প্রিয় ছিল টুকটুকি। তাই নিয়ে বাবা মায়ের মধ্যে লেগে যেত ঝগড়া। অবশ্যই জামা কাপড়, খাবার দাবার নিয়ে নয়, প্রতিযোগিতা ছিল লেখাপড়ার ক্ষেত্রে। মিঠু কখনোই ক্লাসে ফার্স্ট হতে পারেনি। সবসময় ফার্স্ট পজিশনটা টুকটুকির বাঁধা ছিল। আবার খেলাধুলা, সেলাই সব ব্যাপারেই মিঠু নাম্বার 1। টুকটুকি এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট ছিল না। মিঠুর যেখানে স্কুল কামাই একদিনও হতো না, টুকটুকির সেখানে সর্দি জ্বর লেগেই থাকতো প্রতিদিন। এইভাবেই চলছিল তাদের 4 জনের জীবন উত্তর কলকাতার এই ভাড়া বাড়িতে। পাশাপাশি 3 বাড়ির সদস্যরাও ছিল তাদের সহজ সরল জীবনযাপনের সাক্ষী। তবে প্রিয়তোষবাবু কবে যে লেক টাউনের জমি কিনে বাড়ি শুরু করে দিয়েছিলেন সেটা কেউ টের পাননি। জানতে পারা গেল সেই দিন, যেদিন তার প্রতিবেশীরা নেমন্তন্ন হলেন গৃহপ্রবেশের অনুষ্ঠান। বাড়ি করতে গিয়ে প্রচুর লোন হয়ে গিয়েছে প্রিয়তোষবাবু, তাই তিনি নিচের অংশটি ভাড়া বসিয়েছেন। সরকারি হাসপাতালের ডাক্তার শ্রীকুমার ভট্টাচার্য ও তার স্ত্রী মৃণালিনী ও বিএসসি পাস করা ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে এসে উঠলেন। মৃণালিনী দেবীর গায়ের রং টুকটুকি ফর্সা। লাল পাড় শাড়ি পরে যখন পুজোর ঘর থেকে বেরোতেন তিনি, মনে হতো স্বয়ং ঠাকুর বেরিয়ে এলেন। ছেলে দীপঙ্কর, অবিকল মায়ের গায়ের রং, 6 ফুট লম্বা, ফর্সা দীপঙ্কর। অনেকদিন থেকেই ওরা এই অঞ্চলে থাকছিলেন, আর ডাক্তারকে কার না প্রয়োজন হয়। তাই প্রিয়তোষবাবু এখানে আসার পর থেকেই দোকান, বাজার, কোচিং, কলেজ ইত্যাদি সব কিছুরই দীপঙ্কর ছিল ওদের গাইড। এদিকে বন্ধু ছেড়ে আসার কারণে মিঠুর মন ছিল খারাপ। স্কুল ছেড়ে সে কলেজে ভর্তি হয়েছে, মর্নিং কলেজ তার, সেখানেও তার মন বসছে না। দীপঙ্কর সঙ্গে সঙ্গে দায়িত্ব নিল মিঠুর মন ভালো করার। অঞ্জনা দেবীর আপত্তি ছিল, কিন্তু প্রিয়তোষবাবু বললেন, মেয়েদের বড় হতে দাও অঞ্জনা, ওভাবে আঁচলে বেঁধে রেখো না। প্রিয়তোষবাবুর বাড়ির ছাদটি অনন্য, লাল, সবুজ, হলুদ পাথর দিয়ে মোজাক করা। আর অঞ্জনা ও মৃণালিনী দেবী দুজনে মিলে সেখানে বাগান গড়ে তুলেছিলেন। মিঠু কলেজ থেকে ফিরত 12টার মধ্যে। দীপঙ্কর চাকরির চেষ্টা করছিল। গান শুনে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে দীপঙ্করের দিন চলছিল। মিঠুকে পেয়ে তার বেশ মজাই হলো বলা চলে। দুপুর থেকে সন্ধে অবধি দুজনে ছাদে কাটাতো। মিঠুর মন প্রাণ খুলে দীপঙ্করের সাথে গল্প করত। ধীরে ধীরে সেটা ওদের অভ্যাসে পরিণত হয়েছিল। অদ্ভুত ভালো লাগার বশতই হয়ে গিয়েছিল ওদের দুজনের মধ্যে। দীপঙ্করেরও যে ওকে ভালো লাগতো না তা নয়, সে তো সর্বদাই নতুনের সন্ধানে থাকে। নিজের ডায়েরিতেও তার সেই ভালো লাগার কথা লিখেছিল মিঠু। আবার কি কারণে দীপুর সামনে সেটা ছিঁড়েও ফেলল। দীপু অতি উৎসাহে সেই টুকরোগুলো থেকে কিছু লেখা উদ্ধার করতে পেরেছিল, আর বুঝেছিল যে এই মেয়েটা তার প্রেমে পড়েছে। মিঠু সহজ সরল মনের মেয়ে। প্রেম ভালোবাসা কি তা তার অজানা, কেউ তাকে বলেওনি। 2 বছর আগে তার পিরিয়ড শুরু হয়েছে। সেটা যে কেন হয়
প্রতি মাসে, তার কারণটা সে জানে না। একজন ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্যটা সে ভালো করে বোঝেনি। তবুও হৃদয়ের ভেতরে একটা আলোড়ন উঠ। বইয়ের পাতায় সে তার দীপুদার মুখটা দেখতে পেত। কলেজে বান্ধবীদের প্রেমিকারা যখন কলেজের গেটের বাইরে অপেক্ষা করত, মিঠুর মন হতো, ইস যদি দীপুদাও আসতো আমায় নিতে। যেদিন সে শুনল তার দীপুদা পাটনা যাচ্ছে ইন্টারভিউ দিতে, তার বেশ মন খারাপ হয়েছিল। চোখে জল নিয়ে সে বোকার মতো বলেই ফেলল, যাচ্ছ যাও, কিন্তু আমার জন্য কি রেখে যাচ্ছ? সেদিন দীপঙ্করের মনও বোধ হয় এই ছোট্ট মেয়েটার অভিমানে বিগলিত হয়েছিল। কি চাও বলো, কিস করো। বাম হাতের মুঠো বাড়িয়ে দেয় মিঠু। দীপঙ্কর আর কোনো কথা না বলার সুযোগ না দিয়ে ওকে টেনে নিয়ে যায় ছাদের সিঁড়িতে। একটা দরজা বন্ধ করে নিজেদের আড়াল করে সে। দু বাহু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে মিঠু। সে চেয়ে থাকে দীপুর দিকে। দীপঙ্কর ওর সিগারেট খাওয়া তামাটে ঠোঁট দিয়ে মিঠুর নিচের ঠোঁট চেপে ধরে। মিঠু চোখ বন্ধ করে ফেলে। দীপঙ্কর ওর ঠোঁট মিঠুর ঠোঁটে ঠেকায়। মিঠু দীপঙ্করকে আঁকড়ে ধরে বুকে মুখ গুজে দেয়। মুহূর্তের মধ্যে তার চোখ দিয়ে জলের ধারা নেমে এসে দীপুর টি শার্ট ভিজিয়ে দেয়। পরক্ষণেই সে ভয় পেয়ে যায়। বোকার মতো প্রশ্ন করে, দীপুদা কিছু হবে না তো? কি হবে? না, আমি তো এর আগে কোনোদিন। দূর বোকা মেয়ে, এতে কিছু হয় না, ওসব বায়োলজিক্যাল ব্যাপার, তোমায় পরে বুঝিয়ে বলবো। সেদিন বোকা মেয়েটা সরলতা দীপঙ্করকে হতবাক করেছিল। তারপর যা হবার তাই হলো। দীপঙ্কর চাকরি পেয়ে মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে এমনটাই স্থির করল। মিঠু অনেক চেষ্টা করেছিল সকলকে বোঝানোর যে সে দীপঙ্করকে ভালোবাসে। তাতে কেউ মত দেয়নি। মৃণালিনী গায়ের রং, জাত ইত্যাদি নিয়ে সংকীর্ণ ছিলেন। প্রিয়তোষবাবু দীপঙ্করের শিক্ষা, কেরিয়ার, চাকরি ইত্যাদি নিয়ে অমত ছিল। অতএব মিঠুকে এই আঘাত সহ্য করতে হলো। তার ওপরে আবার উপরি পাওনা হলো টুকটুকির প্রেম দীপুদার প্রতি। সে রাতে ঘুম থেকে উঠে দেখা করতে গিয়ে বাবার হাতে ধরা পড়ল দুবার। বোকা মেয়েটা তখনও বুঝল না যে দীপঙ্কর শুধু তার সঙ্গে খেলা করেছে এতদিন। টুকটুকি মিঠুর থেকে স্মার্ট। যেদিন সে বুঝেছিল যে দীপঙ্করকে সে পাবে না, রাস্তার মোড়ে এক চর কষেছিল। আর মিঠু সে জানলার বাইরে মাধবীলতার সাদা লাল গোলাপি ঝোপার দিকে তাকিয়ে কবিতা রচনা করত। সে কবিতার প্রেম আর বিরহের মিশ্রণ ঘটেছিল। রাত 12টা অবধি মশার কামড় খেয়ে দাঁড়িয়ে থাকতো ব্যালকনিতে। হিরোর মতো তার দীপুদা বাইক নিয়ে এসে বাড়ির সামনে দাঁড়াবে, উপর দিকে একবার তাকাবে, তার সঙ্গে চোখাচোখি হবে, ব্যাস ওইটুকুতেই সে খুশি। ভোরে কোচিংয়ে যাওয়ার সময় নিচের সিঁড়িতে নেমে জোরে জোরে বলতো, মা আসছি। দীপুদা নিজে ঘর থেকে বেরিয়ে আসতো, কামনালিপ্ত দৃষ্টি নিয়ে তাকাতো মিঠুর দিকে। ওইটুকু নিয়েই মনকে শান্ত করত মিঠু। যদিও একলা ঘরে বালিশে মুখ চাপা দিয়ে রাতের পর রাত কেঁদেছে সে। বিয়ের কার্ড যখন ছাপা হয়ে গিয়েছে, শিলিগুড়ি যাবার রকেট বাসের গুমটিতে দীপুদার সঙ্গে একবার দেখা করতে গিয়েছিল মিঠু। তুমি এমন কেন করলে দীপুদা? তুমি আমায় ভালোবাসো না? তাহলে কিস করলে যে? আমার চোখে তখন রঙিন চশমা ছিল মিঠু, এখন আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখি সব কিছু। মিঠু পায়ে পায়ে বেরিয়ে আসে গুমটি থেকে। তখন সে ছিল 16, এখন সে 20। এই 4 বছরে কি করে রঙিন স্বপ্ন সাদা কালোতে রূপান্তরিত হয় সেটা সে বুঝতে পারেনি। কই, তার তো হয়নি। সে তো তার দীপুদাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। অঞ্জনা এই সময় মিঠুকে বোঝান, অল্প বয়সে এরকম হয় রে, এটা তো কিছুই না, ওর থেকে ঢের ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেব, তুই দেখিস। হলেও তাই। ডিবিসিতে চাকরিরত এক সুপ্রাপ্তির সঙ্গে মিঠুর বিয়ে হয়ে গেল। বিয়ের আগে বেশ কয়েক মাস মেলামেশা করেছিল সে তন্ময়ের সঙ্গে। তখন সে প্রায় ভুলেই গেল কিভাবে তার চোখের সামনে দিয়ে তার দীপুদা বরের বেশে বউ নিয়ে ঘরে এসেছিল, কিংবা নিচে দীপুদার ঘর থেকে সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ। কারণ তখন তার চোখ তন্ময়কে বরবেশে দেখতে চাইছিল। যদিও বিয়ের সময় দীপুদারা ওই বাড়িতে আর থাকছিল না, ফ্ল্যাট কিনে উঠে গিয়েছিল সোনারপুরে। তবুও সে জানতে পেরেছিল যে দীপুদা খবর পেয়েছে যে তার কত ভালো বরের সঙ্গে বিয়ে হচ্ছে। কারণ ওই অ্যাপার্টমেন্টে প্রিয়তোষবাবুর এক কলিগ থাকতেন, তিনি নিমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন। এখন মিঠুর ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি ননদ ভাজ নিয়ে ভরা সংসারে মহাব্যস্ত মিঠু। দীপুদার মুখটা তার আর মনেই পড়ে না।
কিন্তু এখানে বড় একটা কিন্তু থেকেই গেল। কি সেটা? সেটা হলো সেই চুম্বন, যেই চুম্বনটা আজও ভোলেনি মিঠু। ভুলতে পারে কি করে? তাই রাতের বেলা শারীরিক সম্পর্ক করার সময় তন্ময় যখন মিঠুকে চুম্বন করতে চায়, মিঠু হয় মুখ ঘুরিয়ে নেয় কিংবা ঠোঁট চিপে শুয়ে থাকে। অন্য যে কোনো ভালোবাসা দিতে তার বাধা নেই, শুধু 98 চুমু দিতে তার আপত্তি। কারণ আজও সে দীপুদার চুম্বনের স্বাদ তার ঠোঁট দিয়েই মিলিয়ে যায়নি। কারণ আজও যে তার দীপুদার চুম্বনের স্বাদ তার ঠোঁট থেকে মিলিয়ে যায়নি। এইভাবেই হয়তো কত ভালোবাসা সময়ের সাথে শেষ হয়ে গিয়েছে। কত মানুষ শুধু কাউকে ব্যবহারের জন্য ভালোবেসেছে। আপনারা শুনছিলেন মৌসুমী প্রামাণিকের কলমে প্রথম প্রেম। আজকে আমাদের গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে মৃন্ময়। এই গল্পটি আপনাদের শোনার জন্য আমাদের চৈত্রী অডিওর পক্ষ থেকে অনেক ভালোবাসা। সামনের সপ্তাহে আরও একটি প্রেমের গল্প নিয়ে আমরা ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।